গেল। কি করবে সে? যাবে নাকি আবারও নিজের অহংকারের দেওয়ালে ফিরে যাবে? অন্যদিকে রাইসা বিছানার এক কোণে বসে আছে। ঘুম তার চোখে নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছে খাবারের টেবিলের দৃশ্য। প্লেট ভর্তি খাবার, অথচ সেই খাবার তার স্বামীর মুখে ওঠেনি। বুকের ভেতরটা হাহাকার হাহাকার করে উঠলেও সে কাঁদেও না। কাঁদতে কাঁদতে সে অনেক আগেই শিখে গেছে, কান্না দুর্বলতা নয়, বরং অপচয়। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো ছড়িয়ে আছে। গ্রামের বাড়ির উঠোনের কথা মনে পড়ে গেল। সেখানে এই চাঁদের আলোয় দাঁড়িয়ে কত রাত সে না খেয়ে কাটিয়েছে। তখনও কেউ এসে বলেনি, তুমি কষ্ট পেয়েছো? আজ এই বাড়িতে এসে অন্তত এই প্রশ্নটা কেউ করেছে। এইটুকুই কি তার প্রাপ্তি? তেজ রান্নাঘরে গিয়ে দেখলো সব খাবার সুন্দর করে ঢেকে রাখা আছে। একের পর এক ঢাকনা খুলে দেখলো সবই আছে। পাতিলের মধ্যভাগ এগিয়ে নিতেই সে খাবারের ঘ্রাণে মুখ হা করে, চোখ দুটো বন্ধ করে শ্বাস নিল। আহ! গন্ধে পেট ভরে যাওয়ার এক অনুভূতি। ড্রিম লাইটের টিপ টিপ অন্ধকারে পাতিলের মধ্যে চুপি চুপি হাত দিয়ে একটা মাংস মুখে ভরেছে। এতটা ধীর গতির কাজ যেন পাতিলও জানতে পারবে না তার ভেতর থেকে কেউ মাংস তুলে নিচ্ছে। মুখের মধ্যে মাংসতে সবে একটা চিবুনি দিয়েছে, তৎক্ষণাৎই ভেসে এলো কারোর কণ্ঠ। খুব স্বাদ হয়েছে বুঝি? শুধু স্বাদ নয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মনে হচ্ছে অমৃত। হঠাৎ মনে হলো তাকে কে প্রশ্ন করলো। ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সামনে আবছা আলোতে বুঝতে আর অসুবিধা হলো না এটা তার মা জননী। বুকে দুহাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে। অন্ধকারে চেহারা দেখা না গেলেও বুঝতে অসুবিধা হলো না। পুলিশের মতো প্রশ্ন, এখন জর্জরিত হওয়ার ভয়। তেজ ডান গালে স্পষ্ট এক টুকরো মাংসের কিমা ফুলে আছে বাচ্চাদের মতো। মা কিছু বলবে তার পূর্বে তেজ বলল, আমি কিছু খাইনি। মেহেরিমান রওয়ান হাসলো। আমি কখন বলেছি তুই কিছু খেয়েছিস? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি। তেজ কথা বলতে গিয়েও মুখের মাংস তাকে স্পষ্ট কথা বলতে দিচ্ছে না। সবাই ঘুমিয়ে পড়েছে ভেবেই লুকিয়ে লুকিয়ে এসেছিল তার ঘোমটাবতীর হাতের রান্নার টেস্ট করতে। এসে এইভাবে মায়ের হাতে ধরা পড়বে ভাবতেও পারেনি। শুধু কি ধরা পড়া, এইভাবে নাজেহাল অবস্থা। খেতে বসে কে জানি বলেছিল সে কারোর হাতে রান্না খেতে চায় না। আমিও কিছু বলিনি। তাহলে মাঝরাতে চুরি করে খেতে আসার কারণটা কি জানতে পারি? আম্মু আম্মু আসলে আমি ভাবলাম। তুই কি ভাবলি তুই জানিস? তখন তোর না খাওয়া দেখে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কতটা শখ করে সবার জন্য রান্না করেছে। কি এমন ক্ষতি হতো সামান্য খেলে? এতটা কঠোর হোস না তেজ, হিরে হারিয়ে ফেলবি। বলে তিনি আর দাঁড়ালেন না। তেজ অবাক হয়ে মায়ের কথা শুনল। মায়ের যাওয়ার পানে নিরলস তাকিয়ে রইল। তেজ সেখানেই দাঁড়িয়ে রইল। হাতে ধরা পাতিলের ঢাকনাটা এখনো কাঁপছে। ঠিক তার বুকের ভেতরে প্রথম হিরে হিরে হারিয়ে ফেলবি, এই চারটা শব্দ কেমন যেন তার মাথার ভেতরে আছড়ে পড়ছে বারবার। তেজ ধীরে ধীরে ঢাকনাটা আবারও পাতিলের ওপরে রেখে দিল। আর খাওয়ার সাহস হলো না। যে মাংসটা মুখে দিয়েছিল সেটার স্বাদ এখন আর অমৃতের মতো লাগছে না, বরং গলার ভেতরে আটকে থাকা অপরাধবোধের মতো ভারী লাগছে। সে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরের দিকে পা বাড়ালো। কিন্তু পা দুটো ঠিক মতো চলতে চাইছে না। কেউ যেন অদৃশ্যভাবে টেনে ধরেছে। ঘরের দরজায় পৌঁছে থেমে গেল তেজ। ভেতরে ঢুকবে নাকি আবার বাইরে যাবে? এই বাড়ির প্রতিটা করিডোরে আজ তার কাছে যেন আদালতের মতো মনে হচ্ছে। প্রতিটা দেওয়াল যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তুই কি ঠিক করেছিস? শেষ পর্যন্ত দরজাটা খুলে ঢুকে পড়ল। ঘর অন্ধকার। তেজ বিছানায় বসলো না, চেয়ারে গিয়ে বসে পড়ল। মাথাটা দু হাতে চেপে ধরে। এই প্রথম মনে হলো রাগ ধরে রাখাটা ভীষণ ক্লান্তিকর। এতদিন সে ভেবেছে রাগই তার শক্তি, অথচ আজ বুঝতে পারছে এই শক্তির আড়ালেই সে নিজের সব সুন্দর জিনিস হারাচ্ছে।
রাইসার মুখটা ভেসে উঠল আবারও। সে কি কোনোদিন সত্যি করে তাকিয়ে দেখেছে তাকে, নাকি শুধু নিজের অপছন্দের তালিকায় নাম লিখিয়েছে? পরের দিন দুপুরে রাইসা কলেজ থেকে সবে এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। এখন রাইসা একা একা যাতায়াত করে। এত হয়রানি করে মাহারিমা নওয়ান যাবে, ৪ বার যাতায়াত করবে। রাইসা সেটা চায় না। চুলার পাড় থেকে মেহেরিমা নওয়ান বলেন, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। রাইসা সেই মোতাবেক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পা ফেলে সিঁড়ি দিয়ে উঠবে। অমনি পায়ের কাছে কিছু একটা লাগতেই ভয়ে চোখ মুখ কুঁচকে এগিয়ে গিয়ে মেহেরিমা নওয়ানের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তিনি রাইসার দিকে এগিয়ে আসছিলেন, তখনই রাইসা গিয়ে পেছনে লুকালো। রাইসার এমন কাণ্ড দেখে তিনি কপাল গোটালো। বিষয়টা বোঝার জন্য সামনে তাকাতেই দেখলো সোফার পাশে নাক টেনে টেনে কি শুকে চলেছে একটা বিড়াল। বিড়াল বলা চলে না, তার একটা বিশেষ নামও আছে, অরিও। তাকে বিড়াল বলার আগে ৫০ বার ভেবে বলতে হবে। ওরিওকে বিড়াল বলা আর তেজের সম্মুখে অগ্রসর করা সমান ব্যাপার। এতদিন বাড়িতে একটু শান্তি ছিল, কিন্তু হুট করেই এটাকে বাড়িতে কি আনলো? মেহেরিমা নওয়ান কথাটা শেষ করেছে কি করেনি, তখনই তেজ বাড়িতে আসলো। গ্রামে যাওয়ার চক্করে অরিকেও জিহাদের বাড়িতে রেখে গিয়েছিল। গ্রাম থেকে যে সব কাণ্ড হয়েছে, এতদিন মেজাজ খারাপ থাকায় আর অরিকেও আনা হয়নি। আজকে ভার্সিটি থেকে ফেরার সময় নিয়ে এসেছে। সে কি আদরের আদরের বলা যাবে না? যেখানে যায় যেখানেই যায় তার সঙ্গে আদায় সঙ্গে নিয়ে যায়। ওরিও তেমনই হয়েছে। তেজ কি বলে না বলে সব ভাষা যেন পড়তে পারে। বাড়িতে এসেই নতুন মানুষের গন্ধ পেয়ে রাইসার পায়ের কাছে এসে জিভ দিয়ে রাইসার পা চেটে দিতে রাইসার অন্তরাত্মা কেঁপে উঠছিল। অদৃশ্য কিছু মনে করে ভয় পেয়ে শাশুড়ির পেছনে গিয়ে দাঁড়িয়েছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তেজের কথায় তার মা ক্ষেপে গেল। এমনি অরিকে খুব একটা দেখতে পারে না, সব সময় চিপকে রাখে নিজের সাথে। বিয়ে করে বউকে এভাবে রাখলেও কিছু হতো না, যতটা বিরক্ত লাগে এই বিড়ালকে। কি হয়েছে মানে? তোর এই বিড়ালটাকে সবসময় তোর পকেটে ঢুকিয়ে রাখ। তেজ মুহূর্তে চেঁচিয়ে বলে উঠল, মা ওর একটা নাম আছে, অরি। নাম না বলতে পারলে ওকে ডেকো না। ওরিও ওরিও হোক আর পরিও হোক, তোর ওরিওর জন্য মেয়েটা ভয়ে কাঁপছে, আর তুই আছিস ওর নাম নিয়ে। তেজের সব দিকে নজর বোলালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কথাই কোন মেয়ে কোন মেয়ে দেখছো তুমি? এখানে আমি তো কাউকে দেখছি না। মেহেরিমা নওয়ান পেছনে ফিরে রাইসাকে দেখে নিল। মেয়েটা তার শাড়ির ২ হাতে খামচে ধরে দাঁড়িয়ে আছে। মা সরো পেছন থেকে, মা সরো। পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতেই রাইসার বদনখানি নজরে আসলো তেজের। এত বাচ্চা একটা মেয়ে যে অনায়াসে তার মায়ের পেছনে আড়াল হয়ে গেল। শ্বাস ছেড়ে আবারও নজর রাখলো। সেই ভীতু ভীতু ২ চোখ নিচু করে মাথা দেখে বোঝা যাবে নিকাব দিয়ে মুখ ঢাকা, যার জন্য আর আলাদা করে রাইসাকে মুখ ঢাকতে হলো না তেজের সামনে। তেজ বুঝতে পেরে মাথাও তুলে দেখলো না। তেজ বিড়ালের উদ্দেশ্য করে বলল, অরিও কাম। বলার সাথে সাথে তেজের সাথে সমান তালে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। মেহেরিমা নওয়ান রাইসার বাহু ধরে বলল, ভয় পেয়েছিলি তুই? তেজ ওটাকে নিয়ে গেছে, তুই এখন নিজের রুমে যা। রাইসা মাথা দুলিয়ে ভয়ে ভয়ে আশপাশ তাকিয়ে পা ফেলল। এমনি বিড়াল হলে কথা ছিল না রাইসার। এমনি বিড়াল তো কত দেখেছি গ্রামে, কিন্তু এই বিড়ালটা ছিল পার্সিয়ান। পার্সিয়ান ছেলে বিড়াল সাধারণত খুবই রাজকীয় ও আকর্ষণীয় দেখতে। তার মুখটা চ্যাপ্টা, বড় বড় গোল গোল চোখ
যেন সব সময় অবাক হয়ে তাকিয়ে আছে। লম্বা, ঘন ও নরম লোম তার শরীর ঢেকে রাখে, যা স্পর্শ করলে তুলোর মতো লাগে। স্বভাবে সে শান্ত, আদুরে, তবে অচেনা মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে। অন্যান্য বিড়ালরা খুব শান্ত প্রকৃতির হলেও অরিও খুব শান্ত নয়। শুধুমাত্র তেজ ব্যতীত কারোর সাথে কথা শোনে না। তেজ যেমন ঘাড় তেড়া, তার বিড়ালটাও একই জাত, এক গোয়ালের গরু বলা চলে। অরিয়ের শরীরটা সাদা সাদা, বড় লোম দেখে রাইসা অন্য প্রাণী ভেবেছে, কিন্তু যখন মেহেরিমা নওয়ান বিড়াল বলল, তখন যেন আকাশ থেকে পড়েছিল রাইসা। এমন বিরল এমন বিড়াল সে প্রথম দেখছে। দেখবে কি করে? গ্রামে তো আর এইসব বিড়াল কেউ পালে না। শহরের আলাদা বিষয়, তাই দেখেনি। দরজা লাগিয়ে আগে ঠিক মতো অরিওকে গোসল করালো শ্যাম্পু মাখিয়ে। তার তার জন্য ব্র্যান্ডেড শ্যাম্পু ভরা যায়। খাটের ওপরে খাটের ওপর কি আরাম করে লাফিয়ে গিয়ে বসলো, যেন কতদিনের হারানো রাজত্ব ফিরে পেয়েছে। মিস ইউ, মিউ মিউ মিউ। অরিওর এমন ডাকে ভুরু কুঁচকালো তেজ। হোয়াট? সে কি আর মানুষ যে তার হোয়াটের উত্তর দিবে? লেজ নাড়িয়ে আবারও বলল, মিউ মিউ। তেজ বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি যদি তোর মালিক হই, তাহলে শি ইজ ইয়োর মিস্ট্রেস। বিড়ালটি হয়তো এটাই প্রশ্ন করেছিল, বাড়িতে নতুন গন্ধটি কার? তেজের উত্তর ছিল, তেজ যদি তার মালিক হয়, রাইসা তার মালকিন। নিজেকে মালিক আর রাইসাকে মালকিন দাবি করে তেজ এক মুহূর্ত অরিও সামনে দাঁড়ালো না। ভেতরে কেমন একটা ফিল হচ্ছে। সে বলতে চায়নি কথাটা, কিন্তু কি করে বলে দিয়েছে, যার জন্য এখন নিজেকে কেমন আলগা আলগা লাগলো। মেয়েটাকে আনমনেই ধীরে ধীরে ধারের কাছে কেউ কাছের কেউ মনে হচ্ছে তার। নয়তো এতদিন জিহাদ বা ফাহিম নিজেদের অরিও মালিকের ভাই বলে দাবি করেও পারেনি। অরিওর কাছে তেজের পরিচয় ছাড়া আর কারোর পরিচয় নেই। সেখানে নিজে থেকে বলে দিলে সে তার মালিক। সম্পর্ক এগোনোর জন্য অনুভব করাটা জরুরি, যা হয়তো তেজ বুঝতে পারছে, অথবা বুঝতে পেরে ও বুঝতে চাইছে না। অফিসে দুপুর গড়িয়ে বিকাল নামছে, এসির ঠান্ডা বাতাসে কাগজপত্র উঠছে না, কিন্তু তেজের মাথার ভেতরে ঝড় বইছে। ল্যাপটপের স্ক্রিনে চোখ স্থির, কপালে ভাঁজ স্পষ্ট, কিবোর্ড আঙ্গুল চালানোর শব্দ এমন যেন প্রতিটা ক্লিকেই কারোর ওপর রাগ ঝাড়ছে না। বাট ঠিক তখনই, আমরা এসে গেছি। জিহাদের কণ্ঠটা ইচ্ছে করে একটু বেশি জোরে। তেজ চোখ না তুলেই বলল, চুপ, কাজ করছি। তোদের আসতে বলেছি আমি? জিহাদ কিন্তু জিহাদ, ফাহিম কি আর এমন সুযোগ ছাড়ে? ফাহিম চেয়ার টেনে বসতে বসতে বলল, তোকে আসতে বলতে হবে না। আমরা জানি তুই কতটা মিস করছিলি, তাই কাজ ফেলে রেখে চলে এলাম। তেজ চক্ষু মেলে তাকালো ফাহিমের দিকে। ফাহিম দাঁত বের করে বলে, ভাই, তোর এই মুখটা দেখলেই মনে হয় কেউ তোর চাতে লবণ দিয়ে দিচ্ছে, নয়তো আস্ত তেজপাতা তোর মুখে ঢুকিয়ে দিয়েছে। তেজ এবার চোখ তুলল, দৃষ্টি এমন ধারালো যে ফাহিমের হাসি এক সেকেন্ডের জন্য হোঁচট খেল। কি চাস তোরা? জিহাদ সঙ্গে সঙ্গে নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরল। আহ, কি ভয়ঙ্কর ব্যবহার! আমার তো বন্ধুরা একটু হাসাহাসি করতে আসছি, তাই না? তেজ চেয়ার থেকে হেলান দিয়ে বসে ঠান্ডা গলায় বলল, হাসি ঠাট্টা করার জায়গা এটা না। কাজের সময় ফালতু মেজাজ বিগড়ে দিবি না। ফাহিম চোখ টিপে জিহাদের দিকে তাকিয়ে বলল, দেখেছিস, একদম প্রেমে পড়া মানুষের মতো ব্যবহার। নিশ্চয় কারোর সাথে চ্যাট করতে করতে আমরা ঢুকে পড়েছি, তাই আমাদের এখন ফালতু পার্সন মনে হচ্ছে।
এই কথাটা বলা মাত্রই তেজের কপালে ভাঁজ আরো গাঢ় হলো। বাজে কথা কম বল, নয়তো একটা দাঁতও আস্ত থাকবে না। জেহাদ সুযোগ ছাড়ে না। আরে আরে, ঠিক ধরেছি মনে হয়। নামটা কি? মিস অমুক? তেজ হঠাৎই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তোরা কি এখান থেকে যাবি? ঘরে এক মুহূর্ত নিস্তব্ধতা বয়ে গেল। তারপর ফাহিম হেসে উঠল। আরে বাবা, রেগে যাচ্ছিস কেন? তোর রাগটাই তো আমাদের বিনোদন। জিহাদ এবার একটু নরম স্বরে বলল। তেজ, সত্যি করে বলি, এত সিরিয়াস থাকিস না। সারাক্ষণ এমন মুখ করে থাকলে অফিসের দেওয়ালও একদিন ভয় পেয়ে যাবে। তেজ দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে বিরক্তি কিন্তু ক্লান্তিও আছে। তোদের মতো এত হাসি পায় না রে। একটু থেমে আবারও বলল, কাজ শেষ করতে চাই। তোরা এখন বিদেয় হ। ফাহিম এবার আর ঠাট্টা না করে বলল, ঠিক আছে রে, যাচ্ছি। চল চা খেতে যাই। না হলে না গেলে কিন্তু ধরে নেব তুই সত্যি প্রেমে পড়েছিস। তেজ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর মুখের কোণে খুব হালকা একটা হাসি, যেটা খুব কম মানুষই দেখে। 5 মিনিট। জিহাদ বড় বড় চোখ করে বলে উঠল, ও, ইতিহাস রচিত হলো। তেজ কফি রেখে চায়ে রাজি। তিনজন একসাথে অফিস রুম থেকে বেরিয়ে গেল। তেজ সামনে, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব, কিন্তু ভেতরে কোথাও যেন বিরক্তির আড়ালে এক ফোঁটা স্বস্তি জমে আছে। অফিসের করিডোরে হাঁটতে হাঁটতেই ফাহিম ফিসফিস করে বলল, দেখবি একদিন এই ছেলেটাই সবচেয়ে বেশি বদলাবে। তেজ শুনেও না শোনার ভান করলো, কিন্তু মনে মনে জানে ওরা বিরক্ত করে ঠিকই, তবু এই দুজন না থাকলে অফিসটা আরো বেশি নিঃশব্দ, আর জীবনটা যেন আরো বেশি রাগী হয়ে যেত। ক্যান্টিনে তিন বন্ধু চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে। কাচের জানালার বাইরে বিকেলের সূর্য আর অফিসের অন্ধকার মিলে মিশে এক অদ্ভুত আলো ফেলেছে। ধোয়া ওঠা চায়ের কাপগুলোর মাঝে যেন একটু শান্তি, কিন্তু তিনজনের হাসি মজার ক্যান্টিনের নিস্তব্ধতা ভাঙছে। ফাহিম প্রথমে মুখ খুলল, ভাই, তোর এই রাগী মুখটা এখানে বসে আর চা খাচ্ছে, সেটা কি পারফেক্ট কন্ট্রাস্ট না? তেজ কেবল চা নিয়ে হালকা চুমুক দিল। চুলার তাপ তাপ মতো চোখের আগুন। বেশি কথা বলবি না। জিহাদ, যিনি সবসময় ছোট নাটকীয় ভঙ্গিতে বসে থাকে, হেসে উঠল, আরে চুপ, চা খাও। ওহো, তোর রাগের স্টাইলটা কি ফ্রেশ, চা খাওয়ার মতোই। তেজ কপালে ভাঁজ আরো গভীর করে বলল, দেখ, রাগ করতে করতে চা ঠান্ডা হয়ে গেলে আমি কেমন কি করব? ফাহিম উঠে বসলো, কাঁধ ঝাপ কাঁধ ঝপাট দিয়ে তেজের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তেজ, একটা কথা বলি, রাগ করিস না প্লিজ। জিহাদ চোখ বড় বড় করে বলল, তুই আবার এমন আকুতি নিচ্ছিস কেন? অনুমতি নিচ্ছিস কেন? কি এমন বলবি? তেজ চায়ের কাপ থেকে মুখ সরিয়ে ভুরু উঁচিয়ে রাখলো। ফাহিম হালকা কেশে বলল, তুই সেই দিন ওইভাবে রেগে গেলি কেন? আমার তো শুধুমাত্র এমনি জানার জন্যই প্রশ্ন করেছিলাম মেয়েটাকে। আগে তোদের বাড়িতে দেখিনি বলে। আর এভাবে তুই রাগ করে বেরিয়ে এলি বাড়ি থেকে। জিহাদ ফাহিমের কথায় সায় দিয়ে বলে উঠল, হ্যাঁ, আমিও তোকে পরে জিজ্ঞেস করতে চেয়েছি, কিন্তু মনে ছিল না। সত্যি, তুই মেয়েটাকে এভাবে না বললেও পারতি। কত কত বাচ্চা একটা মেয়ে। ফাহিম জবাব দিল, শুধু বাচ্চা নয়, চেহারাটাই দেখেছিস, একটা যুবকের বুকের ভেতরে তাকদম তাকদম ঢোল বাজানোর জন্য যথেষ্ট। কিন্তু মেয়েটাকে ঠিক মতো দেখতে পারিনি, নিজের দিকে তাকিয়েছিল। যাই হোক, মেয়েটা একটা সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই মুহূর্তেই তেজের চায়ের কাপ মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখে সেই পুরনো রাগ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষগুলো তেজ হনহন করে সেখান থেকে এ, দেখতে ভুল হলো না তেজ হনন করে সেখান থেকে চলে গেল। ওদের কথার উত্তর না করে তার রাগের কারণ দিতেই পারবে না বলে সেকেন্ডে দাঁড়ালো।
ফাহিম আর জিহাদ দুজনেই অবাক নয়নে দেখলো, ঝুঁকে উঠতে পারলো না। হঠাৎ করে তেজের হলোটা কি? এক্ষুনি তো ঠিক ছিল। তুই কেন ওই কথা তুলতে গেলি ফাহিম? জানিসই তো সেই দিন এই জন্য বাড়ি থেকে রেগে বেরিয়ে এসে গিয়েছিল। ফাহিমও হতাশ আর অপরাধীর ন্যায় বলল, আমি ভেবেছিলাম সেই দিন অন্য কোনো কারণে রেগেছিল, তাই আজকে জানতে চেয়েছিলাম, কিন্তু আজকেও এভাবে রেগে যাবে জানলে বলতাম না। বিশ্বাস কর, যা হবার তা তো হয়েই গেছে। আমার কি মনে হয় জানিস? ফাহিম কপালে ভাঁজ করে জিহাদের দিকে তাকালো। মেয়েটাকে নিয়ে সম্ভবত তেজ রাগে তেজের রাগ গ্রামে গিয়েছিল, সেখান থেকে আঙ্কেল আন্টিরা হয়তো মেয়েটাকে এনেছে। সেটাই সেই দিন শুনলি না? তেজ বলল মেয়েটা কাজ করার জন্য এসেছে, হয়তো আন্টিকে আন্টিকে সাহায্য করবে, আর তার জন্য গ্রাম থেকে আনিয়েছে। কিন্তু তেজ এখানে রেগে যাওয়ার কারণটাই তো বুঝতে পারছি না। ঠিক বলেছিস, এত সুন্দর বাচ্চা মেয়েটার সাথে এভাবে কথা বললে কেমন করে? তেজ কিভাবে বলতে পারে? ওর মন থাকলে কি আর এভাবে বলতে পারতো? এমন মেয়ে হলে আমি বাড়িতে রাজরানী করিয়ে রাখতাম। জিহাদ অদ্ভুতভাবে তাকালো ফাহিমের দিকে, প্রশ্ন করলো, তোর কথায় অন্য সুর শোনা যাচ্ছে। এক দেখায় মেয়েটার প্রতি এত ভালোবাসা উঠলে পড়ছে তোর? সিঙ্গেল জীবনে মেয়েটাকে নিয়ে আবারও মিঙ্গেল হওয়ার পরিকল্পনা করছিস তো? জবাবে ফাহিম মুচকি হাসি দিয়ে মাথা চুলে হাত চালালো। ফের জিহাদ বলল, সামান্য মেয়েটার কথা বলায় তেজের এমন যদি রাগ যদি ভাব তোর পরিকল্পনা সম্পর্কে জানতে পারে তেজ, তোকে তেজপাতা ছাড়াই তোর মাংসের পিস পিস করে রান্না করে খাওয়াবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে একটু শারীরিক সমস্যার কারণে আমি ঠিকভাবে ভয়েস করতে পারতেছি না। আমার শরীরটা একটু ভীষণ উইক, তাই একটু সমস্যা হয়েছে। প্লিজ একটু মানিয়ে নেবেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগছে কিন্তু কমেন্টে জানাতে হবে। আর বেশি বেশি করে লাইক করতে হবে এবং সাথে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।